আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এসে গেছি, আপনাদের খালু শ্বশুর, আপনাদের মেয়ের জামাই, আপনাদের খালু, আপনাদের ভাতিজা চলে আসছি। আপনি তাদের বলেন যে শেখ হাসিনা কার কাছে ক্ষমা চাবে? ইউনূসের কাছে। ইউনূস কোন চৌধুরীর ভাই? ইউনূস কে? এখন যদি বলি দীপজল ভাই, তুই কাঠা, তুই বে কাঠা, তুই ইউনূস কাঠা, তোর কাছে মাপ চাইবে? শেখ হাসিনা ভুল করে তাহলে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইবে। আমি শেখ ফরিদ যদি রাজনৈতিক কারণে ভুল করি জনগণের কাছে তুই ইউনূস কে? তুই ইউনূস বে কে? তুই আলিবিয়াস কে? আর কি 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 নাম বলেন? জাহাঙ্গীর কে? এরা শুনেন, এরা করতেছে কি জানেন? এরা তো জানে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না, তাই তারা জল ঘোলা করতেছে আওয়ামী লীগ। এরা আস্তে আস্তে কয়দিন পরে কি বলবে জানেন? মাপ চাবে আওয়ামী লীগের কাছে। বরং ডক্টর ইউনূসকে বলেন এই কালা জাহাঙ্গীর নাকি টাকলা জাহাঙ্গীর নাকি যে কপাল স্টিকার মারা, ওকে বলেন যে ওরা যেন জনগণের কাছে মাপ চায়, তারাই দেশে অন্য প্রভু রাষ্ট্রের দালালি করতে আসছে। কিন্তু জনগণ মাফ, আওয়ামী লীগ মাফ করতে পারে। আওয়ামী লীগ মাফ, শেখ হাসিনা যেহেতু নীলকণ্ঠ বাকি, আমাদের বঙ্গবন্ধু গবেষক ওনার কাছে গেলে যেহেতু বঙ্গবন্ধু গবেষক ক্ষমা করে দেওয়ার মতো তার মান্যসাদ আছে। আওয়ামী লীগ তার লাশের উপর আসবে কেন? মামুনুল হক তো পাড়ায় পেটে পাড়াতে পাবলিক গুবের করে ফেলবে। আওয়ামী লীগ ওই মামুনুল হকের মতো একটা অসভ্য ইতরের লাশকে আওয়ামী লীগ কেন যাবে ওর উপর দিয়ে? এরকম একটা জঘন্য অপবিত্র লোক, এরকম অসভ্য ইতর লোক। আরে ভাই, ওই লাশটার উপর দিয়ে যাওয়া যায় যে লাশটার মিনিমাম যোগ্যতা, তো কোনো যোগ্যতাই নাই। ও নিজে ও এটা কেন বলতেছে? ভয়ে বলতেছে। কারণ কি জানেন? ও তোলে হেফাজতে পাকিস্তান, ওর দলের নাম তো ইসলাম, ওই ওর তো আসলে ওই খেলাফত মজলিস লেগে আসলে তো দলের নাম হেফাজতে পাকিস্তান, যদিও নাম রেখেছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম নাম দিছে এই জন্য যে যদি হেফাজতে পাকিস্তান লেগে তাহলে বাংলাদেশের পাবলিক তো পিএল দিয়ে সব বঙ্গোপসাগরে পাঠাবে। আর ওই যে আপনারা দুইজন যে কথাটা বলেন সেই কথাটা আমি বলি, বাংলাদেশ 1971 সালে একটা মৌলবী আছে যে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল, মামুনুলেরা তো ভয় পাবেই। মামুনুলেরা তো আগে বলছিল, মামুনুলেরা আব্বারা বলছিল কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে। মাশাআল্লাহ 25 বছর টিকে নেই। বুঝতে পারছেন? এরা বলে যে আল্লাহই নাকি সবকিছু করে, শাসন ক্ষমতা দেয়। তো শেখ হাসিনা তো 17 বছর আল্লাহই রাখছিল। ওইটা বললে আমার মুখটা তখন বেঁকা হয়ে যায়। যেটা আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু গবেষক যিনি বললেন যে এরা এরা শেখ হাসিনা 560টা মসজিদ বানাইছে, তারপরে তিনি দোজখী। আর মামুনুল হকেরা সারাদিন ছাত্র বলাৎকার করে তালাই পেলেন, আর ব্যক্তি চাল চালায় বেহেস্তে চলে যাবে। মানে এরা বেহেস্তটা এদের বাপদাদার সম্পত্তি মনে করে চরমনের। আর যেটা চরমনের পীর বললেন, চরমনের পীরের তো কোনো, এর তো কোনো চরিত্রই নাই, চর্ম নাই। আমি তো চর্ম নাই বলি না, চর্ম নাই, এর আসলে চর্ম নাই। আর ইজ্জতের ফালুদা, ইজ্জতের চর্ম নাই। শোনেন, আমি নিজের চোখে দেখেছি ময়মনসিংহ, এটা বারবার আমি অন্তত 100 বার এটা বলেছি, লিখেছি। ময়মনসিংহ পানির ট্যাঙ্কের পাশে এই এত বড় দেয়ালিকা, এত বড় মানে দেয়াল কর্ম কোন রাজনৈতিক দলের আমি দেখি নাই। এই বড় বড় করে লিখতো, হে আল্লাহ, জামাতের হাত থেকে তুমি ইসলামকে, জামাত ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও। সেই চর্ম নাই পীরকে দেখলাম, যার বাবা ছিল 71-এর জেনুইন রাজাকার, সে এখন এসে হঠাৎ করে জামাতের মাউথ পিস হয়ে বিএনপিরে বলতেছে শেষ আওয়াজ। যা আজ পর্যন্ত বিএনপির আপনিও বলেন না, আমিও বলি নাই, সুজাত মনসুরও বলে নাই, শেখ হাসিনাও বলে নাই, আওয়ামী লীগের কোনো কর্মী আজ পর্যন্ত বিএনপির শেষ আওয়াজ অন্তত বলে নাই। তো মাশাআল্লাহ একটু আবার আওয়ামী লীগের একটু উন্নত দিকে নিয়ে বলছে যে আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ। এই হলো চরমনায়ের পীর। টাকা দিলেই সে, এখন তারেক রহমান আসছে, হঠাৎ করে দেখবেন যে জামাতের সাথে লেগে গেছে, এখন তারেকের লেঙ্গুর ধরে টানাটানি করে। আর চরমনায়ের পীর তো যাবেই, কারণ সেখানে মুজাহিদুল ইসলাম সেলিমের মতো লোক ওবায়দুল কাদের পাশে বসলে তার ইজ্জত চলে যায়, শেখ হাসিনা গেলে তার রাজনৈতিক প্রজ্ঞার হানি ঘটে, তারেক রহমান পায়ের নিচে বসলে সমস্যা নেই, এটা সমস্যা নেই। মানে আমি শেখ ফরিদ আপনাদের পাশে বসলে আমার ইজ্জত চলে যাবে, কিন্তু আরেকজনের পায়ের কাছে বসলে ইজ্জত যায় না। আসলে মানির মান পাহাড়ের সমান। তো ডক্টর ইউনূসের যেমন মানির মান পাহাড়ের সমান, আলী রিয়াজের মানির মান পাহাড়ের সমান। এদের আপনি যতই থুতু দেন, এদের যতই বেজ্জতি করেন, এদের এক কোদাল করে যায়, এদের ইজ্জত কোনোদিন যাবে না। শোনেন, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই নেই। বাংলাদেশের সেনাবাহিনী শুনেন, সবসময় বাংলাদেশ আর পাকিস্তানের সেনাবাহিনী ভোটের বিরুদ্ধে থাকে। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি এসে গেছি, আপনাদের খালু শ্বশুর, আপনাদের মেয়ের জামাই, আপনাদের খালু, আপনাদের ভাতিজা চলে আসছি বলে। আমার সেনাবাহিনী এর 7-9 বছর ছিল। আবার এইখানে সেনাবাহিনী কি করেছে 5ই আগস্ট জুলাই সন্ত্রাসীদের সাথে আমরা দেখেছি। তো সেনাবাহিনী কবে বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল? বিটলামি করার জায়গা হয় না, ইয়ার কি করার জায়গা হয় না। যারা বাংলাদেশের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত বা রাজনীতির সাথে সম্পৃক্ত, একটা মানুষ আমাকে বললেন যে, এমনকি বিএনপির লোক বলুক সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে বলুক। আপনি খেয়াল করেন
জামাত কিন্তু বলেছিল যে বাংলাদেশে দুইটা সংগঠন আছে যারা দেশপ্রেমিক, একটা হলো জামাত আর হলো সেনাবাহিনী। মানে বুঝতে পারছেন তো, চোরে চোরে হালি, এক চোরে হাঙ্গা করে আরেক চোরে শালি। কি সুন্দর মিল দেখছেন তো। মানে বোঝা গেল বাংলাদেশে জামাতে ইসলাম আর সেনাবাহিনী ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সেনাবাহিনী বাংলাদেশের পক্ষে আবার বিশ্বাস করতে হবে, মানে শিয়ালে মুরগির পক্ষে, শিয়ালে মুরগের পক্ষে, এটা আমার বিশ্বাস করতে হবে। তাহলে বুঝে আজকে দেশের এই অবস্থা। যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী তো আছেই, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও মানুষের বাড়ি ভাঙে, মানুষের গাড়ি ভাঙে, রেপ হচ্ছে। আপনি কি জানেন বাংলাদেশের মধ্যে কিরকম অগণিত রেপ হচ্ছে? সরাসরি গুলি করে মেরে ফেলে পত্রিকা অফিস পুড়ে দেয়, মানুষকে কথা বলতে দেয় না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও তারা বুঝি গণতন্ত্রের পক্ষে। আর হঠাৎ করেই বাংলাদেশ সেনাবাহিনী গণতন্ত্র প্রেমী হয়ে গেল কেন? তাহলে বলেন, আমাকে নিরাপত্তা দিতে, আমি ইলেকশন করি, বলেন তো দেখি দেয় কিনা। বলেন আওয়ামী লীগে যাবেন, আমি তো আওয়ামী লীগ করি না, তাই না? আমি তো আওয়ামী লীগ করি না। তাহলে বলেন আমি শেখ ফরিদ স্বতন্ত্র ইলেকশন করি, দেখি দেয় কিনা। কেন ভয় কিসের? এত গণতন্ত্র প্রেমী। আওয়ামী লীগকে তো দেয় না, যারা মুক্তিযুদ্ধের পক্ষে একটা লোককে নির্বাচন করতে দিতেছে তারা। এরা গণতন্ত্রের পক্ষে থাকলে 32 নম্বর বাড়ি ভাঙ্গে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে সংবিধান তেরি বেরি করে কেমনে? এরা 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 গণতন্ত্রের পক্ষে থাকলে মুক্তিযুদ্ধ নিয়ে এই সমস্ত কথা বলে কেমনে? এরা গণতন্ত্রের পক্ষে থাকলে পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাদ যায় কেমনে? এরা পক্ষে থাকলে বাংলাদেশের আইন শৃঙ্খলার এত অবনতি কেন? আমি আপনাকে বলি, এ পর্যন্ত বাংলাদেশের একটা লোক বলতে পারবে যে বর্তমান সরকারের সময়, তথাকথিত এনজিওগ্রাম আদম ব্যবহারী সরকারের সময় যে আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে, সবচেয়ে খারাপ সরকারের সময় এরকম ছিল কিনা? কোন আমলে এত খারাপ পরিস্থিতি ছিল না। এটা তো আমাদের চোখে দেখা জিনিস। জামাতিরা যে মিথ্যুক, সেনাবাহিনী যে বদমাইশ। আমি তো বলেছি মোল্লা আর মিলিটারি বাংলাদেশের কোনোদিনই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। মোল্লা আর মিলিটারি, আমি স্ট্রেট বলি, আমি একেবারে, আমি তো চাচাচলালো ওই কে আমারে পছন্দ করলো কে করলো না, ইট ডাজন্ট ম্যাটার। আমি ডক্টর হুমায়ুন আজাদের সেলা, সোজা ভাষায় বলি। তিনি বলেছেন সমালোচনা করো, আসমানের উপর হয়ে আর জমিনের নিচে হইক, সমালোচনা করতে হবে। যদি দেশের মঙ্গল চাও, জনগণের মঙ্গল চাও, মানুষের মঙ্গল চাও, মানবতার মঙ্গল চাও, সমালোচনা করতে হবে, জারি রাখতে হবে। আমি বলেছি স্পষ্ট, মোল্লার মিলিটারি, স্পষ্ট বলেছি, বারবার বলেছি, মোল্লার মিলিটারি কোনোদিনই বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে ছিল না। আক্তার ফাক্তার, মানে এদের টুপি দেখে আমার খুব মজা লাগছে, বুঝতে পারছেন? মানে এরা টুপি আসলে ইউনুসও কিন্তু এরা পড়ছে গোল টুপি, আর এদের দাদা পড়ছে হলো চোখা টুপি, কিস্তি সাদা টুপি। মানে মিলটা দেখছেন তো? মানে ইলেকশন আসলে টুপি পরা শুরু, আসলে টুপি পরা নাই, টুপি পরাইতে চাইতেছে। আমি যে প্রশ্নটা সুজাত মঞ্জুর সাহেবকে করেছিলেন, আমি ওটা নিয়ে 30 সেকেন্ড একটু বলবো। সেটা হলো, ফেলানির ভাইরে যে চাকরি দিল, সে নাকি আলাদা শপথ নিচে বর্ডার রক্ষা করবে। বার্মাতে যায় না কেন? ওই যে বার্মা সীমান্তে যে গোলাগুলো যায় না কেন? সেটার এত মরুদনে যায় না কেন? ও, ভারত নাম শুনে জোশ আসে, ভারত নাম শুনলে খুব জোশ আসে। ওইখানে কালকে যে গোলাগুলি করলো, পরশুদিন, এই যে একজন শিশুকে গুলি, সে কেউ বলে মারা গেছে, কেউ বলে আইসিউতে, ওখানে যায় না কেন? ফেলানির বাইরে না পাঠান, ফেলানির ভাই না শুধু, যারা ফেলানির নিয়ে শাহবাগে লাফালাফি চিকরি কুদাকুদি করেছে আওয়ামী লীগের আমলে, এদের আর যায় না কেন বার্মা সীমান্তে? বার্মার বিরুদ্ধে জেহাদ করে না কেন? এখন গজায় বার্মা করে না কেন? এত মুরত। আমরা এগুলো জোর বুঝি, ভণ্ডামিটা বুঝি। অর্থাৎ তাদের বেদনা, ভারত মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করছে, এই বেদনা তারা ভুলতে পারে না। ওই মুরগি চোর, গরু চোর সীমান্তে গিয়ে মারা যাবে, তেল চোরা, চিনি চোরা, এদেরকে যায় চাকরি দিবেন বিডিআর এর, তাদের আত্মীয় স্বজনের ফাইজলামি করার জায়গা পান না। এগুলো বিটলামি আমরা তো বুঝি কিছুটা, নাকি? এই বিটলামি তো আমরা বুঝি। এটা আমাকে একজন ভারতীয় বলেছে যে ভারতের নারীরা যদি পেশাব শুরু করে বাংলাদেশে বন্যা হয়ে যাবে। এই কথাটা আমি বলতে চাই নাই। তাহলে এরা বর্ডারে যাবে, ফেলানির, তাহলে বাংলাদেশে তো প্রতিদিনই তো 5 জন করে নাকি মারা যায়, গরু চুরি করতে গিয়ে, মুরগি চুরি করতে গিয়ে, চিনি চুরি করতে গিয়ে, ফেনশিল আনতে গিয়ে। সবগুলো বাইরে চাকরি দিবে, দেখ না কেন? বিজেপিতে চাকরি দেখ, আমরা চাই ওগুলোর দেখ, তাড়াতাড়ি দেখ, একটা বিডিআর রক্ষা করুক। ওই ফেলানির ভাই আরো বেশি চোরাকারবারি করবে, ভারতের টাকা খাবে, ওইলে আমরা জানি। ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি গরু চুরি করবে, ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি শাড়ি চুরি করে না বাংলাদেশে বেচবে, ওই ফেলানির ভাই সবচেয়ে বেশি চিনি এনে বাংলাদেশে বেচবে। আপনি লিখে রাখেন আমার কথা। আমার কথা যদি সত্য, আমি চাই আওয়ামী লীগ ক্ষমতা চাকরি না যায়, আমি প্রুভ করে দিব, আমি গিয়ে ধরে দেখিয়ে দিব এই যে চিনির চুরির ভাগা নিচে ফেলানির ভাই। আমরা আর ফেলানির যারা যে নাইলে ক্ষেত্রে বিয়ে শেখাই, সেইভাবে যারা ফেলানির ভাই, সিংকুবাম মিঙ্কুবাম হুজুর মুজুর মোল্লা চরমনাই, এরা তো ফাল ফারে ভারতের জিনিস নাই কেন? ভারতে ক্রিকেট খেলতে যাবে না, আমার আম্পায়ার পাঠায়। বিটলামির একটা সীমা আছে। ভারতের এত কিছু খারাপ, ভারতের পিএস ছাড়া চলে না। ভারতের এত কিছু খারাপ লাগে, জয়শঙ্কর সাহেব যখন আসছিলেন বিনা ভিসায় বাংলাদেশের আকাশপথ, তার
কপ্টার নিয়ে তার পরিবহন নিয়ে তিনি চলে আসলেন। একটা লোকেরও তো একটা বদবায়ু ত্যাগ করতে দেখলাম না, ভারত বিরোধী একটা স্লোগান দিতে তো দেখলাম না। এগুলো হাদিরে নিয়ে কত কিছু করতেছে, এরা করতে থাকবে। আপনি হয়তো এটা জানবেন, নিজের সাক্ষী আমার ধারণা। এখন যেটা বলবো, আপনার মনে আছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে ভারতের প্রধানমন্ত্রী এই দেশে আসছিল, সাথে সাথে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যত আরবি ক্যালিওগ্রাফি সব সরাই ফেলছিল। এত ভারত বিরোধী জিয়াউর রহমান সবচেয়ে বড় ভারত বিরোধী। ভারত যখন আসছিল তখন ক্যালিওগ্রাফি সরাই ফেলছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা ওই মোল্লাদের কথায় এয়ারপোর্ট থেকে লালনের ভাস্কর্য সরাইছিলাম। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। যাই হোক, আমার ভাবির পোলার নির্বাচন এই জন্য চায় না, কারণ যদি নির্বাচন হয়ে যায় বেকার হয়ে যাবে, আবার লোকাল বাসে চড়তে হবে, আবার মেসে থাকতে হবে, যদি তারা টাকাগুলো নিয়ে পালায় যাইতে না পারে। জলে স্থলে অন্তরিক্ষে ইন্ডিয়া ভারত, তবে তারা তখন বলবে কি জানেন, ফতোয়া দিবে জান বাঁচানো খরচ। দেখবেন এরা সব আওয়ামী লীগের যদি 10,000 পালায় থাকে, তাহলে এই জামাত বিএনপির 1 লক্ষ লোক মিনিমাম পালাবে ভারতে, লিখে রাখেন আমার কথা। এটা হলো তাদের ভারত বিরোধিতা। আমার ভাবির পোলারা, তারপরে আমার ভাবির পোলাদের খালু এই যে সাদা শকুন শফিক, সে আমার পক্ষে কথা বলতেছে। ডক্টর ইউনূস, তারপরে যে আমাদের বঙ্গবন্ধু গবেষক সৈয়দ মনসুর সাহেব বললেন, লম্পট আলী রিয়াজ। আপনি একটা জিনিস খেয়াল করেন, সরিষাবাড়ির মানে জামালপুর সংসদীয় আসনে, সরিষাবাড়ি আসনের এমপি ছিলেন ডাক্তার মুরাদ হাসান। তিনি শুধু একটি নারীকে ফোনে হুমকি দিয়েছিলেন বা তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন এবং হুমকি দিয়েছিলেন। এটা ফাঁস হয়ে যাওয়ার পরে তার 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 জাননি টানাটানি, তার নেতৃত্ব গিয়েছে। এমনকি উনি তো যেহেতু আমার সরিষাবাড়ির, আমি তো জানি, তার সাধারণ সদস্য পদ, প্রাথমিক সদস্য পদ পর্যন্ত বাতিল হয়ে গেছে, তার মন্ত্রিত্ব গিয়েছে, দেশে থাকতে পারেন নাই 1 বছর, তো তিনি জনসমকক্ষে আসতে পারেন নাই। এমনকি তিনি পালিয়ে যেতে চেয়েছিলেন কানাডা, সেখান থেকেও তাকে ফিরে আসতে হয়েছে বাংলাদেশে। তাহলে দেখেন, একটা নারীকে শুধু সে কুপ্রস্তাব দেওয়ার জন্য বা প্রেসার দেওয়ার জন্য ফোনে এত কিছু ঘটে গেল কোন সময়, যখন আওয়ামী লীগের সরকার। এমনকি তিনি এমপি এবং খুব ডাকসাইটে এমপি ছিলেন, 2 বার প্রতিমন্ত্রী ছিলেন। তার বাবা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ছিল, মতিউর রহমান তালুকদার। সেই ব্যক্তিটি তার অস্তিত্ব বিলীন হয়ে গেল বলতে গেলে প্রায়, এমনকি তিনি শেষে নমিনেশন পেলেন না। তাই না? আমাদের সরিষাবাড়ির ঘটনা, এটা আমি সাক্ষী চাক্ষুষে। আর এখন আলী রিয়াজ লম্পটই শুধু করে নাই, তাকে শুধু পেয়াটি বানায় নাই, তাকে এখন জেলে তুলছে, কেউ কেউ বলে গুম করে ফেলেছে। একটা টু শব্দ নেই, মিডিয়া টু শব্দ নেই, এম্বাসিদের টু শব্দ নেই, পত্রিকার টু শব্দ নেই। এমনকি এই ডাস্টবিন শফিক প্রথমে বিবৃতি দিল, লম্পট এই গুম, নারী গুমের মানে যে খলনায়ক, তার পক্ষে বিবৃতি দিল। এটা সে পারে না, নাম্বার 1। আজব বিষয়, আমরা যখন এই ডাস্টবিন শফিক গয়ে বলছে নাতি না, গয়ে বলছে দাদা, সে এত সুন্দর মিথ্যা কথা বলে। গয়ে বল যদি পয়সা থাকতো পায়ে ধরে চুমা খাইতো আর বলতো, বাবা রে, তুই যদি হিটলারের সাথে থাকতি তাহলে আজকে পৃথিবী আরো তোরা ভালো করে চিনতো। মানে গয়ে বল তার শিষ্যত্ব গ্রহণ করতো এই ডাস্টবিন শফিকের। উনি যখন এই আলী রিয়াজ নাকি খালি রিয়াজ এই লম্পট বদমাইশটার পক্ষে বিবৃতি দিল, তার 24 ঘন্টা না যেতেই আমাদের মহা উপদেষ্টা আদম ব্যাপারী ওরফে সুদখোর মহাজন, তিনি বিবৃতি দিয়ে বসলেন। আচ্ছা, ধরেন আমার নামে কোনো ক্লেম আসলো যে ফরিদ এই অপরাধটা করেছে, আপনি তো সেটা বিবৃতি দিতে পারেন না, আপনি সেটা নিয়ে আলোচনা সমালোচনা করতে পারেন, আমার পক্ষে বিবৃতি দিতে পারেন না। আপনার সাথে যত সম্পর্কই থাকুক, আপনি হয়তো তখন বলবেন এটা তো হওয়ার কথা না, তাহলে ফরিদের কাছে শুনি, শেখ ফরিদ আমাদের সামনে আসুক, সে বিবৃতি দেয়। কিন্তু আপনি আমার পক্ষে বিবৃতি দেওয়া শুরু করলেন, এটা তো হবে না। এখন চারিত্র সনদ একটু হয়েছে, অ্যাডভান্স হয়েছে, একটু প্রমোশন হয়েছে। এখন ডাস্টবিন শফিক দেয়, মানে ইউনুসের কেরানিও দেয় এবং ইউনুস সাহেব দেয়। সে এখন সার্টিফিকেট, যেটা আলী রিয়াজকে দিয়েছে। একটা নারীকে গুম করে ফেললো আলী রিয়াজ, তাকে নিয়ে কথা না। এবার আসি নির্বাচন নিয়ে। এই আলী রিয়াজ জাসদি সাহেব, জাসদ মানে কি? জাসদের একটা বৃহত্তর অংশ বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী এবং তীব্র ভারত বিরোধী। এদের কাজই ভারত বিরোধিতা করা, বঙ্গবন্ধু চিঙ্কুবামের আর কি। চিঙ্কুবামের 3 কাম: ভারত, বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের বদনাম। এছাড়া তাদের কোনো কাজই নাই। আপনি আমাকে একটা চিঙ্কুবাম দেখান যে এই 3টার বাইরে তারা কোনো কাজ করে। এই 3টার বাইরে তারা যাবেই না, এই 3টার উপরে তাদের ইমান, তাদের আর কোনো কাজই নাই। আলী রিয়াজ তো সেই লোক। তার উপর আবার তিনি অন্য দেশের নাগরিক, তিনি প্রকাশ্য অন্য দেশের নাগরিক, বাংলাদেশে আসছেন সংবিধান বদলাতে। সংবিধান কি আলী রিয়াজের বাবা, আলী রিয়াজের মায়ের ভাতারে? এত সস্তা, অত নালি আদেশের না। আলী রিয়াজের বাবার ক্ষমতা নাই, হা ভোট, না ভোট, খা ভোট, যা ভোট
যাহা মন চায় তাহা ভোট দেয়। বাংলাদেশের সংবিধান নিয়ে যারা বিটলামি করবে, ফাতরামি করবে, ফাইরা ফেলামু তাদের আমরা। বাংলাদেশের জনগণ যারা আছে না, একেবারে ফাইরা ফেলবো, সোজা কথা বললাম। জামানের ভাষা আলী রিয়াজের বাবা যদি পারে না ভোট খাবো ঠাবো দিয়ে আসুক, এই সমস্ত ভোট, এই সমস্ত নির্বাচনকে আমরা থোড়াই কেয়ার করি। বাংলাদেশের জনগণকে তো আলী রিয়াজ ভুলে গেছে যে এরা লেংটি মেরে, মালকসা মেরে, সেন্টো গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় গামছা বেঁধে কিন্তু এই দেশ স্বাধীন করছে। কেউ যদি মনে করে শুধুমাত্র ভারতের বাহিনী, ভারতের লজিস্টিক সাপোর্ট দিয়ে স্বাধীনতা ভুল, তাহলে তো রোহিঙ্গারাও দেশ স্বাধীন করতে পারতো। এত সস্তা না। তো আলী রিয়াজের মায়ের ভাতার যে যারা ছিল নিয়াজি, তারা কিন্তু 95,000 সৈন্য নিয়ে হাত পা উপর দিক তুলে তারপর কিন্তু পালাইছে ভারতের জেল কেটে। আলী রিয়াজদের আবার পালাতে হবে না, এবার পালাতে দেবো না আমরা। তারা যদি মনে করে বাংলাদেশের সংবিধান গণিমতের মাল, তারা যদি মনে আলী রিয়াজরা যদি মনে করে, ডক্টর ইউনূস যদি মনে করে, আমার ভাবির পোলারা যদি মনে করে যে যেটা গণিমতের মাল সংবিধান আর বাংলাদেশ, অত্তনালী আদেশে আমরা ছাড়বো না। এই জন্যই কিন্তু আগে ভাবির ছেলে বললে কেন রাগ করতো এখন আমি বুঝতে পারতেছি। কারণ ভাবির ছেলে বললে তাহলে আমার ভাতিজা হয়, তাহলে আমার ভাই তাদের জন্ম দিয়েছে কিনা তার তো কোনো ঠিক নাই। এটা আগে আমি বুঝি নাই, আগে এখন বুঝি আর কি। কিন্তু ভাবির পোলা বললে অন্তত মাটা নিশ্চিত এটা সবাই বোঝা যায়। কেউ কেউ সেটা কাকার সন্তানে মনে করতে পারে, তাতে সমস্যা নেই তাদের। কিন্তু আপনি কেন বললাম কথাটা জানেন? আপনি দেখেন তারা নিজেরাই যে আসলে কার পোলা কেউ জানে। এরা কি জামাতের পোলা? আমার ভাবির পোলারা কি জামাতের পোলা, না ডক্টর ইউনূসের পোলা, না বিদেশিদের পোলা, না আমার পোলা, না ওর বাপের পোলা? বোঝাই যাইতেছে না। এরা একবার বলতেছে আমরা নির্বাচন করব, আরেকবার বলতেছে নির্বাচনে সমান সমান ফিল্ড নাই। তাদের তাদের আব্বা ক্ষমতায়, জ্যাঠা ক্ষমতায়, কাকা ক্ষমতায়, খালু ক্ষমতায়, তারপরেও যদি মানে লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে কি আমার আমলে লেভেল প্লেইং ফিল্ড হবে? আচ্ছা, তারপরেও তারা আসলো, আসার পরে এখন বলতেছে তারা আদা খাবে, আদার ঝোল খাবে না, অথবা আদার ঝোল খাবে, আদা খাবে না। তারা নাকি শুনতেছি, দুষ্ট লোকের মাধ্যমে শুনতে পেরেছি, তারা নাকি নির্বাচন করবে না। কিন্তু তারা আবার এই হ্যাঁ ভোটের পক্ষে জোরদার প্রচারণা চালাচ্ছে। আর আপনি বললেন যে তাদের জ্যাঠা, আসলে তাদের জ্যাঠা না, তাদের দাদু। আমারই তো জ্যাঠা ডক্টর ইউনূস, ঠিক আছে, আপনার আমার জ্যাঠাই হবে। যাই হোক, এখন এই ডক্টর ইউনূসের গাড়িতে বসে তারা হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালায়। মানে আদা খাবো না, আদার ঝোল খাবো, বিষয়টা এরকম হয়ে গেছে। অর্থাৎ সুজাত মনসুর এবং ফজলুর বাড়িকে আমার পছন্দ হয় না, কিন্তু তার বাড়ি টাকি মাছ ভর্তা খাওয়া, শৈল মাছ ভর্তা খাওয়ার খুব ভালো লাগে। বিষয়টা এরকম। মানে তারা ভোটে যাবে না, কেন যাবে না জানেন? কারণ আমার এই ভাবির পোলারা জানে যে আমার সাথে যদি তারা কুত্তা মার্কা ইলেকশন করে, তাদের খালু ওই জামাতের আমিরের জামানত থাকবে না। এই ভয়ে এখন তার খালুর যদি জামানত না থাকে, তাহলে কোন হিসেবে তারা নির্বাচনে আসবে? তারা তো জানে এই যে তারা নিজেরা যে এক একজনকে মহাবীর, দুর্বল সিংহ, খায় পান্থা, ভাঙে জিগার ডাল, 2 হাত দিয়ে টাইনা ছিঁড়ে, মাকড়া সার জাল, এরকম বীর তো এরা। এই মহাবীরেরা জুলাই সন্ত্রাসের আমাদের বড় বড় বিপ্লবী হয়ে গেছে। এরা তো ইলেকশনে দাঁড়ালে তো মেম্বারও পাস করতে পারবে না। এরা তো সেটা জানে। সেই ভয়েই মানে যাতে মাঠে না নামতে হয়, মাঠ ভালো না, রেফারি ভালো না, আজকে বৃষ্টি, তারপরে দর্শক ভালো না, তারপরে আপনার ফুটবলটা কেমন যেন, তারপরে আপনার লাইন্সম্যান আমাদের পক্ষে না, কত অজুহাত, মানে না নামার যত অজুহাত আছে তারা সেটা দেখাচ্ছে। এটা পাবলিক বুঝে গেছে। আর তারা নির্বাচন কেন চাইবে, দোষটা আমি অবশ্য তাদের দেই না। কারণ বারবার আমি বলি, শ্বশুর বাড়ি খাওয়া আর বালুর চরে হাগা, এই ঘর জামাইয়ের এত সুখ কে ছাড়তে চায় বলেন? যদি ঘর জামাই এই বাড়িতে তার শালা, শালি, অথবা শালি না শালা অথবা প্রবন্ধের যদি বিয়ার আলাপ করে আর সে বিয়ে হয়ে যায়, তাহলে ঘর জামাইকে তো বাড়ি ছাড়তে হবে। তার তো হয় কামাই করে খাইতে হবে, না নিজের বাপের বাড়ি যাইতে হবে। ঐতিহাসিক নির্বাচনের কোনো আমেজ নেই, উল্টো নিরাপত্তার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তিত সরকার। সরকারের মিত্রদের খুশি রেখে কতটুকু দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে চিন্তিত পুরো পুলিশ বাহিনী। আর সরকারের মিত্রদের ঘুম হারাম হয়ে যাচ্ছে জোট আর আসন ভাগাভাগি নিয়ে। সরকার, প্রশাসন আর সরকারি মিত্রদের এসব চিন্তা দৃশ্যমান, এসব নিয়ে নিয়মিত গণমাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। তবে পর্দার আড়ালে সরকারের মানে যমুনার যে চিন্তা, সেটি একেবারে ভিন্ন কিছু নিয়ে, যারা মাঠে নেই তাদেরকে নিয়ে। মাঠে না থেকেও সরকারের চিন্তা বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ। চিন্তা বেড়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের মার্কিন সফরের পর। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে কাজ করতে গত মে মাসে বিদেশিরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের সুপারিশ করেছিল।
সেজন্য সরকারের আইন উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি দক্ষিণ আফ্রিকা সফরও করেছিলেন। সে চিন্তায় কেন ভাটা পড়েছে সে বিষয়ে জানতে চেয়েছে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ। সাথে যোগ হয়েছে আরো বেশ কয়েকটি দেশ এবং সংস্থার পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। আবার গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা হলো নির্বাচনের মাঠ থেকে আওয়ামী লীগকে পুরোপুরি বাইরে রাখায় সহিংসতা আর বিশৃঙ্খলা বেড়ে যেতে পারে বহুগুণে, যেটি সামাল দেয়া অসম্ভব হয়ে পড়তে পারে। সাথে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বাড়লে বিদেশিদের প্রশ্নের মুখে পড়তে হতে পারে সরকারকে। গোয়েন্দা সূত্রগুলো বলছে নির্বাচনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা 18 জানুয়ারির পর ব্যাপকভাবে সক্রিয় হতে পারে। এমন পরিস্থিতিতে দেশে ও বিদেশে নানা তরফ থেকে আওয়ামী লীগকে নিয়ে আসা নানামুখী চাপ নিয়ে এখন সরকারকে ভাবতে হচ্ছে। অন্যদিকে সরকারের 3 মিত্রই চিন্তিত কিভাবে আওয়ামী লীগের ভোটগুলো নিজেদের বাক্সে আনা যায়। বলা যায় মাঠে না থেকে মাঠের অনেকখানি দখলে রেখেছে আওয়ামী লীগ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবচেয়ে বড় দরকার শক্তিশালী আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু গণমাধ্যমের খবর হলো ভোটকে ভয় পাচ্ছে পুলিশ। ভোটের দিন স্বাধীন ও চাপ মুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কিনা তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি, শঙ্কা। পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আশঙ্কা মাঠ পর্যায়ে রাজনৈতিক ও অন্যান্য চাপের কারণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন বাধাগ্রস্ত হতে পারে। সে কারণে নির্বাচনের দিন আইন অনুযায়ী স্বাধীনভাবে দায়িত্ব পালনে সরকারের কাছ থেকে নিশ্চয়তা চায় পুলিশ। আবার প্রতিদিনই খুন আর সন্ত্রাসী ঘটনা ঘটছে, যা নিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিয়ে জনমনে আছে আতঙ্ক। বিশেষ করে সরকারের মিত্ররা গত 17 মাসে পুলিশের উপর যে পরিমাণ মব সন্ত্রাস চালিয়েছে তা নিয়ে চিন্তিত সরকার। অবশ্য সরকারের মিত্ররা আপাতত ব্যস্ত নিজেদের ঘোষিত জোটের ভাঙ্গন ঠেকাতে। ইসলামী ভোট একই বাক্সে আনার ঘোষণা দিয়ে জামাত ইসলামী সহ 8টি দল জোটের ঘোষণা দিয়েছিল। পরে সে জোটে যোগ দেয় সরকারি কিংস পার্টি, এনসিপি, এবি পার্টি ও এলডিপি। এনসিপির যোগ দেওয়ার পরে আসন ভাগাভাগি নিয়ে শুরু হয় জোটের বিবাদ। আসন ভাগাভাগি নিয়ে এই 11 দলীয় জোট যৌথ ঘোষণা দেওয়ার কথা থাকলেও তা ভেস্তে গেছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে জামাত ইসলামীর সঙ্গে আসন সমঝোতা যখন জটিলতায়, তখন নতুন জোটের ইঙ্গিত দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। গাজী আতাউর রহমান বলেন, 20 জানুয়ারি হলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। নির্বাচন হলো ফেব্রুয়ারির 12 তারিখ। ফেব্রুয়ারির 12 তারিখের আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে জামাত ইসলামী নিজেদের জন্য 109টি আসন রেখে মিত্রদের জন্য 110টি ছেড়ে দিতে চায়। সেখানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন 50টি আসন চাইছে, কিন্তু জামাত 40টির বেশি আসন ছাড়তে রাজি নয়। সমস্যা আছে মাওলানা মামুনুল হকের সাথেও। আশঙ্কা দেখা দিয়েছে আসন সমঝোতা না হলে এই জোট থেকে জামাত ছাড়া বেশিরভাগ ইসলামিক দল বেরিয়ে যেতে পারে। দর্শক, এই সব দৃশ্যমান চিন্তার বাইরে সরকারকে সামাল দিতে হচ্ছে অদৃশ্যমান একটি বিষয়কে, সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের চাপ। গত বছরের 12 মেতে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা, দলটি যদি নিষিদ্ধ থাকে তাহলে তার ভোটাররা কি করবে, এসব নিয়ে বহু আলোচনা হয়েছে। সবশেষ বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানিয়েছেন 4 ব্রিটিশ এমপি। তারা বলেছেন সব দলের অংশগ্রহণ না থাকলে কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। হাউস অব কমন্সের এই 4 এমপি হলেন বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জেস আতওয়াল এবং ক্রিস ল। বিবৃতিতে তারা বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের অপেক্ষায় থাকা বাংলাদেশ গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাপক জনসমর্থন থাকা রাজনৈতিক দলগুলোর উপর বর্তমানে নিষেধাজ্ঞা রয়েছে। এক্ষেত্রে জাতিসংঘের পাশাপাশি যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের মিত্রদের পরামর্শ উপেক্ষা করা হয়েছে। এই 4 ব্রিটিশ এমপি বলেছেন, মুক্ত, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বাংলাদেশের লাখ লাখ সাধারণ নাগরিক ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন এবং তারা ভোট দিতেই যাবেন না। বিবৃতিতে বলা হয়, সব প্রধান রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়া অনুষ্ঠিত কোনো নির্বাচনকে গণতান্ত্রিক বলা যায় না। বাংলাদেশের ভোটারদের উপর এমন বিধিনিষেধ আরোপ করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার উচিত হয়নি, যারা কিনা নিজেরাই অনির্বাচিত। দর্শক, এর আগে ব্রিটিশ, আমেরিকান ও অস্ট্রেলিয়ান সংসদ সদস্যরা এমন চিঠি দিলেও অধ্যাপক ইউনূস তার আগের অবস্থানে
অনড় ছিলেন, যে অবস্থানটি তিনি প্রকাশ করেছিলেন 2024 সালের 30 অক্টোবর। ওই দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ কোনো স্থান পাবে না বাংলাদেশে। তবে একাধিক সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আমেরিকা সফর অধ্যাপক ইউনূস ও তার পরিষদকে চিন্তায় ফেলেছে। 8 থেকে 12 জানুয়ারি আমেরিকা সফর করেন খলিলুর রহমান। সেখানে অ্যালিস্টার হুকার ও পল কাপুর সহ তিনি বেশ কয়েকজন মার্কিন শীর্ষস্থানীয় কর্মকর্তার সাথে বৈঠক করেন। জানা গেছে, সেসব বৈঠকে মার্কিনীদের পক্ষ থেকে 7টি বিষয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে আনা হয়। সেই 7 বিষয়ের মধ্যে একটি হলো আওয়ামী লীগ ও সামনে নির্বাচন। জানা গেছে, ওই বৈঠকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের বিষয়টি আলোচনায় উঠে আসে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়। খলিলুর রহমানের পক্ষ থেকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি জানানো হলে মার্কিন কর্মকর্তা প্রত্যুত্তরে বাংলাদেশের 17টি জঙ্গি সংগঠনের সদস্যদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে জানতে চাওয়া হয়। প্রশ্ন রাখা হয়, জেলপলাতক জঙ্গি সংগঠনের নেতারা প্রকাশ্যে কর্মকাণ্ড চালাচ্ছে কিভাবে? দর্শক, গত বছরের মে মাসে বিদেশি বেশ কয়েকটি দেশ ও সংস্থার পক্ষ থেকে সরকারকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। 10 মে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, এই কমিশন গঠন করবে সরকার। পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের কমিশন গঠন করার জন্য দক্ষিণ আফ্রিকার কথা স্মরণ করা হয়। কারণ 1995 সালে সর্বজন শ্রদ্ধেয় আর্চ বিশপ ডেসমন্ড টুটুর নেতৃত্বে সেখানে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হয়, তার অনুসৃত প্রক্রিয়া, পদ্ধতি, বিধিবিধান সবই আদর্শ ও অনুসরণযোগ্য বলে সারা পৃথিবীতে মান্যতা পেয়েছে। এরপর কিভাবে এই কমিশন গঠন করা যায় সে অভিজ্ঞতা নিতে দক্ষিণ আফ্রিকায় যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। কিন্তু সফর থেকে ফিরে তাদের সে পথে আর আগাতে দেখা যায়নি। অবশ্য তার আগেই বিদেশিদের চাপ সামলানোর জন্য অধ্যাপক ইউনূস কয়েকটি বিদেশি মিডিয়াকে সাক্ষাৎকার দিয়ে বলেন, আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত নিতে হবে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, তার দল নির্বাচনে অংশ নিতে চায়। 13 জানুয়ারি সন্ধ্যায় অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দায়িত্ব পালন করে যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনৈতিক অ্যালবার্ট গম্বিস ও মার্স্টান। তারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের বিষয়ে জিজ্ঞাসা করেন। অধ্যাপক ইউনূস অবশ্য বলেছেন, এই কমিশন করা যেতে পারে, তবে এখন নাই। এটি না করার দায়ভার তিনি চাপিয়েছেন আওয়ামী লীগের উপর, কারণ আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি। সূত্রগুলো বলছে, খলিলুর রহমানের সাথে বৈঠকে মার্কিন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে ব্যাপক অসন্তুষ্টির কথা জানিয়েছেন। বিশেষ করে সরকার সমর্থকদের মব সন্ত্রাসের কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারকে পরোক্ষভাবে দায়ী করা হয়। সাথে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতা বিরাট প্রশ্নের মুখে পড়তে পারে বলে জানান মার্কিন কর্মকর্তারা। খলিলুর রহমানের ওই সফরের পর থেকে অধ্যাপক ইউনূস ও তার পরিষদের চিন্তা অনেকখানি বেড়েছে। বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি কূটনীতিকদের যে টুইস্টেড গ্রুপ, সেটির কর্তৃত্ব অনেকখানি ব্রিটিশ ও মার্কিনীদের হাতে। আবার ভারতের পক্ষ থেকেও অনেক দিন ধরে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ঐতিহাসিক নির্বাচন নিয়ে বিদেশিদের সমর্থন যদি পাওয়া না যায়, সেটি নোবেল বিজয়ী ইউনূসের জন্য একটা বড় ধাক্কা। এমন চিন্তার সাথে যোগ হয়েছে গোয়েন্দাদের আশঙ্কা। গোয়েন্দা রিপোর্টগুলো বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ 18 জানুয়ারির পর থেকে মাঠে নামতে পারে। বিশেষ করে আগের মতো জটিকা মিছিল শুরু করলে জনগণের ভোট নিয়ে শঙ্কা আরো বাড়তে পারে। অন্যদিকে সরকারের মিত্রদের চিন্তা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়ে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশের 2026 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক একটা বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন মাঠ পর্যায়ের সম্ভাব্য প্রার্থীদের অনেকেই। দল হিসেবে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকার সম্ভাবনায় নৌকার সমর্থক ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন দলের মাঠ পর্যায়ের জোর তৎপরতা দৃশ্যমান হচ্ছে। জন্য স্থানীয় পর্যায়ে নৌকার সমর্থকদের নিরাপত্তার আশ্বাস, মামলা, হামলা ও হয়রানি থেকে রক্ষার ও নানা রকম প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে দলটির ভোটারদের সমর্থন আদায়ে নানা কৌশল ও তৎপরতা দেখা যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঠ পর্যায়ের প্রার্থীদের। এরই মধ্যে আওয়ামী লীগকে নিয়ে জামাত ও বিএনপি নেতাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছে।
দর্শক, যমুনা ও তার মিত্রদের এমন নানামুখী চিন্তা ও চিন্তার পরিধি সামনের দিনগুলোতে আরো বাড়বে এমন আভাসই দিচ্ছে একাধিক সূত্র। এখন দেখা যাক ম্যাজিক ম্যান ইউনূস কিভাবে এসব চাপ সামাল দেন। এখন এ পর্যন্ত।